সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে কার পক্ষে ছিলেন ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রী স্টারমার। এরপর জানাবো ফিলিস্তিনিদের নিয়ে ফের বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানালেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এদিকে মার্কিন বাহিনীকে জাপানের হুঁশিয়ারি। এরপর জানাবো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, বললেন খামেনি। পশ্চিম তীরে ৫ সহস্রাধিক নতুন আবাসনের অনুমোদন নেতানিয়াহুর। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান রাশিয়া কৌশলগত চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে কার পক্ষ নিলেন স্টারমার। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে স্যার কিয়ের স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টি। এই বিশাল জয়ের মধ্য দিয়ে ১৪ বছর পরে লেবার পার্টি আবারও ব্রিটেনের রাষ্ট্র ক্ষমতায় ফিরে আসছে। নির্বাচনের জয়ের ফলে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্যার কিয়ের স্টারমার। গাজায় যখন ইসরায়েল নির্বিচারে মানুষ হত্যা করছে তখন কিয়ের স্টারমারের ভূমিকা কেমন ছিল? ২০২৩ সালের অক্টোবর মাসে ইসরায়েল যখন গাজায় অভিযান চালায় তখন তা সমর্থন করেছেন স্যার কিয়ের। তার সিদ্ধান্ত অনেক ফিলিস্তিনপন্থী ভোটারদের ক্ষুব্ধ করেছিল। লেবার পার্টির বহু সংসদ যারা সেই মুহূর্তে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন তাদের বিদ্রোহের সম্মুখীন হতে হয়েছিল স্যার কিয়েরকে। তবে সম্প্রতি তাকে অন্য কথা বলতে শোনা যায়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি ডাক দিয়েছিলেন এমন যুদ্ধবিরতির যা স্থায়ী হবে এবং জোর দিয়ে বলেছিলেন এখন এটাই হওয়া উচিত। গত মার্চে ইউগভ এর একমত জরিপে দেখা যায় যুক্তরাজ্যের ৫২% মানুষ মনে করেন ইসরায়েল গাজার বিষয়টা সঠিকভাবে পরিচালনা করছে না স্যার কিয়ের। ফিলিস্তিনিদের নিয়ে ফের বিশ্ববাসীর কাছে যে আহ্বান জানালেন এরদোগান। ইসরায়েলকে গাজাবাসীর ওপর গণহত্যা চালানো বন্ধের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেছেন গাজা উপত্যকার ধ্বংসাবশেষের নিচে ১৬,০০০-এর বেশি নিষ্পাপ শিশুর লাশ পড়ে রয়েছে। প্রায় ৯ মাস ধরে ইসরায়েলি বাহিনীর আক্রমণের শিকার হচ্ছে গাজাবাসী। গতকাল কাজাখস্তানের রাজধানী আস্তানায় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন ইসরায়েলকে থামাতে হবে, গাজা ইসরায়েলের স্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করতে হবে। ইসরায়েলি প্রশাসনের ওপর চাপ বাড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এরদোগান বলেন ইসরায়েলকে থামাতে হবে। ইসরায়েলি প্রশাসনের ওপর চাপ বাড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তুরস্কের এই নেতা বলেছেন সব বাধা সত্ত্বেও আমরা শান্তি, নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার জন্য একটি কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছি। ইসরায়েল যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব লঙ্ঘন করেছে। গত ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের হামলার পর থেকে গাজায় তার ক্রমাগত নৃশংস আক্রমণের মধ্যে আন্তর্জাতিক নিন্দার সম্মুখীন হয়েছে। গাজায় ইসরায়েলি বড় বড় হত্যাকাণ্ডের প্রাণহানি বেড়ে ৩৮,০০০-এ পৌঁছিয়েছে। গত বছরের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩৮,০১১ জনের প্রাণ হারিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের হামলায় গাজায় আহত হয়েছেন ৮৭,৪৪৫ জন। সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এই খবর জানিয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলি নজিবির হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে প্রায় ১,১৩৯ জনের প্রাণ গেছে। এছাড়া হামাস যোদ্ধারা অনেক ইসরায়েলিকে জিম্মি করেছে, তাদের অনেকেই এখনও জিম্মি রয়েছেন। অক্টোবরের ওই দিন থেকেই গাজায় ব্যাপক ও ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর স্থল, আকাশ ও নৌ হামলায় ফিলিস্তিনি ছিটমহল গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন বাহিনীকে জাপানের হুঁশিয়ারি। জাপানে মার্কিন বাহিনী সদস্যদের জড়িত থাকা যৌন নিপীড়নের ঘটনাগুলো সহ্য করা যায় না বলে গতকাল মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিয়াকা। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন এমন ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে। খবর আনাদোলু এজেন্সির। মার্কিন বাহিনী দ্বারা যৌন নিপীড়নের ৫টি ঘটনা প্রকাশের পর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে তিনি বলেছেন আমি মনে করি এই ঘটনাগুলো এমন যা সহ্য করা যায় না। প্রতিবেদনে বলা হয়েছে জাপানে সম্প্রতি মার্কিন বাহিনীর সদস্যদের হাতে যৌন নিপীড়নের ঘটনা বেশ বেড়েছে। এ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তির অধীনে জাপানে অন্তত ৫০,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এসব সেনার বেশিরভাগই রয়েছে জাপানের দক্ষিণ পশ্চিমে দ্বীপ ও কিনাওয়াতে। এর আগে বুধবার জাপানের প্রধানমন্ত্রী পরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন গত বছর জাপানে মার্কিন বাহিনী দ্বারা সংঘটিত ৫টি যৌন নিপীড়নের ঘটনা ঘটেছে। এর অর্ধেকই হয়েছে ওকিওনাতে। গতকাল এ নিয়ে কামেউনা আরও বলেছেন এই ধরনের ঘটনা স্থানীয় কমিউনিটিতে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। এটা এমন কিছু যা হওয়া উচিত নয়। এই ঘটনাগুলো অত্যন্ত দুঃখজনক। আমি যখন ভুক্তভোগীদের কথা ভাবি একজন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখে আমি গভীরভাবে ব্যথিত হই।
ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, বললেন খামেনি। বিদেশি শক্তি ইরানের প্রেসিডেন্ট নির্বাচনী প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি। তিনি এই ব্যাপারে চক্রান্তকারী ও শত্রুদের হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় আজ ভোটগ্রহণ হয়েছে। স্থানীয় সময় সকাল 8টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রথম দফায় ভোটে কোনো প্রার্থী 50% বেশি ভোট না পাওয়ায় দেশটির নিয়ম অনুযায়ী এগিয়ে থাকা সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী সাইদ জালিলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। প্রথম দফায় পেজেশকিয়ান 42% এবং সাইদ জালিলি 39% ভোট পেয়েছেন। আজ ইরানের প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়েছে, নির্বাচনে জালিয়াতির সম্ভাব্য অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ ওয়াহিদি। নির্বাচনী কারচুপির দাবি শত্রু চক্রান্ত বলে মন্তব্য করেছেন তিনি। শুধু বাইরের শক্তির ইন্ধনে এসব প্রচার করা হচ্ছে বলে তার অভিযোগ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, কেউ কেউ যুক্তি দিয়ে বলেছেন যদি নির্দিষ্ট প্রার্থী ভোট না পান তাহলে এর অর্থ নির্বাচনী জালিয়াতি হয়েছে। এ চক্রান্ত শত্রু এবং তাদের অনুসারীরা করছে। সরাসরি বিদেশ থেকে এসবের ইন্ধন আসছে। আমাদের এখন পর্যন্ত ভালো নির্বাচনী পরিবেশ বজায় আছে। কোনো মিথ্যা বিবৃতি দিয়ে তা নষ্ট করতে দেওয়া হবে না। তিনি ভোটারদের আহ্বান জানিয়ে বলেছেন, যে কোনো নিয়ম লঙ্ঘন হলে তা জানান, মন্ত্রণালয় অবিলম্বে তদন্ত করে ব্যবস্থা নিবে। পশ্চিম তীরে 5 সহস্রাধিক নতুন আবাসনের অনুমোদন নেতানিয়াহুর। ফিলিস্তিনের পশ্চিম তীরে নতুন 5300 বাসভবন স্থাপনের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলি সরকার। আজ এই পরিকল্পনার পাশ হয়েছে বলে জানা গেছে। এদিকে ইসরায়েলি সরকারের একটি উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা ফের শুরু হতে চান নেতানিয়াহু। এর জন্য ইতিমধ্যেই প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রাজনীতি বিশ্লেষকদের মতে এই মুহূর্তে নেতানিয়াহুর সামনে বড় দুটি চ্যালেঞ্জ উপস্থিত হয়েছে। প্রথমটি হলো হিজবুল্লাহ এবং দ্বিতীয়টি হলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি প্রদান। দুটো চ্যালেঞ্জই তার নেতৃত্বাধীন সরকারের জন্য স্পর্শকাতর। কারণ হিজবুল্লাহর সঙ্গে যদি ইসরায়েল যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে সেই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আর গাজায় অভিযানরত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এখন এত বড় একটি যুদ্ধ চালানোর মতো সক্ষমতা নেই। অন্যদিকে সম্প্রতি স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইউরোপের অন্য অনেক দেশও স্বীকৃতি দেওয়ার পথে রয়েছে। এটি বন্ধ করার জন্যই পশ্চিম তীরে একের পর এক আবাসন স্থাপনের পরিকল্পনা অনুমোদন দিচ্ছেন তিনি। সরকারি সূত্রে জানা গেছে, পশ্চিম তীরে আরও 5295টি আবাসন স্থাপন সংক্রান্ত একটি পরিকল্পনা জমা পড়েছে। শীঘ্রই সেটিরও অনুমোদন দিবে সরকার। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইরান রাশিয়া কৌশলগত চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত এলেক্সি দিদভ জানিয়েছেন, দুই দেশের মধ্যে যে কৌশলগত চুক্তি হওয়ার কথা রয়েছে তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং দুপক্ষের কর্মকর্তারা চুক্তিটি সইয়ের জন্য প্রস্তুত করেছেন। গতকাল ইস্পাহান শহর সফরের সময় তিনি জানিয়েছেন, দুই পক্ষ অদূর ভবিষ্যতে ইরান রাশিয়া পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চূড়ান্ত করার জন্য ক্ষেত্র তৈরি করছে। এলেক্সি দিদভ আশা করেছেন, শহীদ প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি দুদেশের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করার যে পথ দেখিয়ে গেছেন তা অনুসরণ অব্যাহত থাকবে। রুশ রাষ্ট্রদূত বলেন, ইরান এবং রাশিয়ার মধ্যে কৌশলগত চুক্তির ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার ঘটবে। ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে ইস্পাহানকে কৌশলগত প্রদেশ হিসেবে উল্লেখ করে এলেক্সি দিদভ বলেন, যদিও রাশিয়া ইরানে বিশেষ করে ইস্পাহানে পণ্য রপ্তানি করে, তবে দু দেশের মধ্যে রপ্তানি বাণিজ্য আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ইরানের শুল্ক বিভাগের তথ্য অনুসারে ইস্পাহান প্রদেশ থেকে চলতি বছরের প্রথম 2 মাসে $10 লাখ বেশি পণ্য রপ্তানি করা হয়। গত বছরের একই সময়ের চেয়ে এই বাণিজ্যের পরিমাণ প্রায় 5 গুণ বেশি। ইরান, রাশিয়া এবং আন্তর্জাতিক অঙ্গনের সাথে যোগাযোগের ক্ষেত্রে ইস্পাহানের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তিনি জোর দিয়ে তুলে ধরেছেন।